ওভার দি ইয়ার্স ব্যুরোক্রেসিকে পলিটিসাইজ করে ফেলেছি এবং ব্যুরোক্রেটসরা বুঝতেছে যে তাদের দক্ষতার উপরে তাদের ভবিষ্যৎ নির্ভরশীল না। তারা নিজেরাও রিয়েলাইজ করে যে আমি যত বেশি এই রুলিং পার্টির সঙ্গে থাকবো তত বেশি আমার প্রমোশন হবে। তাদের পোর্টফোলিওর দক্ষতা কম, টেকনিক্যাল পিপুলকে আমরা অত সম্মান দিই না। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর মুহূর্তেই অ্যাটলিস্ট 1 মাস 2 মাসের জন্য ওই মন্ত্রীকে একটা ট্রেনিং দেওয়া উচিত। আমাদের কোস্টাল এরিয়াতে বলতেছে যে 14% ল্যান্ড লস হবে আর লবণাক্ততা আরো ভেতরে আসবে, এসে গেছে অলরেডি, আমরা রিপোর্ট করেছি। আর এটা নিয়ে আমার পার্লামেন্টে কোনো সেশন হয়নি। হাউ ক্যান দ্যাট বি? আমাদের $3 বিলিয়ন 300 কোটি ডলার পে করতে হয়েছে বাড়তি। আমাদের দেশের অপোজিশন আর রুলিং পার্টির মধ্যে একটা মাইন্ডসেট এমন গভীরভাবে হয়েছে যে অপোজিশন সবসময় বলবে যে সরকার যাই করুক আমাকে বিরোধিতা করতেই হবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আলমের সঙ্গে সম্পাদক কহেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাহফুজ ভাই, আপনাকেও স্বাগত জানাই। শুরু করি, আপনার যে সম্পাদকীয় এই সপ্তাহে প্রকাশিত হলো, উপসম্পাদকীয় আপনি লিখেছেন, বলতে পারি এটাতে আপনার মতামতের প্রতিফলন এবং আপনার দৃষ্টিভঙ্গিটা স্পষ্টভাবে উঠে এসেছে। তো সে প্রসঙ্গ নিয়েই আলোচনাটা শুরু করি। আপনি সরকারের বা ক্ষমতাসীন দল যে সরকার পরিচালনা করছে সেই সরকার পরিচালনার চ্যালেঞ্জের উপরে গুরুত্ব দিয়েছেন এবং চ্যালেঞ্জটা কী ধরনের সেটার উপরে একটু আলোকপাত করেছেন। আমাদেরকে সেটা নিয়ে যদি আরেকটু বলেন। আমরা কিন্তু সরকার গঠনের ব্যাপারে যতটা এনার্জি, এফার্ট, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, খুব ভালো কথা, এবং সরকার হবে জনগণের একটা আস্থাভাজন একটা গোষ্ঠী। কিন্তু সরকার এফিশিয়েন্টলি দেশ চালাচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু আমাদের অতটা সচেতনতা নেই এবং যারা সরকার ফর্ম করে তাদেরও নেই। আমরা মনে করি যে দ্য হোল থিং ইজ পলিটিক্যাল। অবশ্যই আমি নির্বাচন করে আমি একটা জনগণের আস্থা অর্জন করে আমি ক্ষমতায় যাব, দল নিয়ে আমি সরকার গঠন করব। কিন্তু সরকার গঠন করার পরে আমি বা সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার আমার দক্ষতা আছে কিনা, এখানে আমি একটা উপলব্ধি করি যে সরকারের চালানোর যে চ্যালেঞ্জ এটা বদলে গেছে। ধরেন সেই পাকিস্তান আমলের সরকার, বাংলাদেশ হওয়ার পরে সরকার আর বর্তমান সরকার অনেক বেশি আধুনিক এখন জগৎ। ধরেন একটা মন্ত্রী, লেটস সে যে মিনারেল রিসোর্সের মন্ত্রী, উনি দেশে কত মিনারেল রিসোর্স আছে না আছে এটা জানার জন্যেও তো একটা দক্ষতা লাগবে, ওইটা কীভাবে ডিসকভার করা যায়। তো এখন আমি মনে করি যে আমাদের মন্ত্রীরা যারা ডিসিশন মেকার, ওনাদের পলিটিক্যাল প্রজ্ঞা অনেক আছে কিন্তু টেকনিক্যাল নলেজ অফ দ্য সাবজেক্ট, এখন ধরেন সে দলনেতা একজনকে রেলওয়ে মন্ত্রী বানাচ্ছেন, আরেকজনকে নৌ পরিবহন বানাচ্ছেন, আরেকজনকে আইটি বানাচ্ছেন, এর মধ্যে আরেকজনকে আইনমন্ত্রী বানাচ্ছেন। তো এর মধ্যে দেখা যাবে যে আইনমন্ত্রী হয়তো তার একটা লয়ারের ব্যাকগ্রাউন্ড আছে, বর্তমান আইনমন্ত্রী সে আগে অ্যাটর্নি জেনারেল ছিল, তো একটা তার প্রফেশনাল এক্সপার্টিস নিয়ে সে ওই মন্ত্রণালয়ে গেছে। হয়তো আইসিটির ক্ষেত্রে হতে পারে। আমি কিন্তু কোনো মন্ত্রীকে ছোট বা বড় করে বলছি না, আমি বলছি যে প্রত্যেকটা মন্ত্রণালয় চালানো ইজ নাও এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। মন্ত্রীদের নেতৃত্বের গুণাবলী থাকে সাধারণত, কিন্তু দক্ষতার দিকটা বিশেষ করে বিশেষ যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেই মন্ত্রণালয়ের পরিচালনা সংক্রান্ত বা সেই মন্ত্রণালয়ের কাজ সংক্রান্ত বিষয়ে দক্ষতার ঘাটতি থাকতে পারে। সেখানে তারা নির্ভর করেন টেকনোক্র্যাটদের উপরে, আমলাদের উপরে, বিশেষজ্ঞদের উপরে, বিশেষজ্ঞ জ্ঞানের সহায়তা নেন। এভাবেই তো কাজটা হয়। সেখানেও ধরেন যে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তো আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মানে ধরেন স্ট্রাকচারটা কি, সেটা হলো যে পলিটিশিয়ানরা হচ্ছে ডিসিশন মেকার আর ব্যুরোক্রেটসরা হচ্ছে ইমপ্লিমেন্টার, এবং সেই ব্যুরোক্রেটরা
তাদের মতন চলে এবং তারা যে ডিসিশন মেকার আসেন, মন্ত্রী আসেন, তাদের তারা সার্ভ করে। কিন্তু আমরাও তো ওভার দি ইয়ার্স ব্যুরোক্রেসিকে পলিটিসাইজ করে ফেলেছি এবং ব্যুরোক্রেটসরা বুঝতেছে যে তাদের দক্ষতার উপরে তাদের ভবিষ্যৎ নির্ভরশীল না, তাদের ওই দলীয় অ্যাফিনিটির উপরে ওই মন্ত্রীকে বোঝানো যে ভাই আমি তোমার সরকারকেই চাই, তুমি আরও যেন সাফল্য অর্জন করো। সো উই হ্যাভ পলিটিসাইজ দি ব্যুরোক্রেসি। তো এটা একটা বিরাট মেশিনারি আমরা কিন্তু লুজ করে ফেলেছি। দেন কাম টেকনিশিয়ানস। তো এখন ওই টেকনিক্যাল নলেজ আমাদের আছে, বাট সেটা খুব সীমিত। তো এই যে কম্বিনেশন পলিটিক্যাল ডিসিশন, ইমপ্লিমেন্টেশন অথরিটি অ্যান্ড টেকনিক্যাল নলেজ, এই তিনটার সমন্বয়তেই কিন্তু একটা সাকসেসফুল গভর্নমেন্ট চলতে পারে, একমাত্র সাকসেসফুল গভর্নমেন্ট চলতে পারে। আদারওয়াইজ আমরা জনগণকে অনেক কিছু তাতে প্রত্যাশা জাগাবো, তবে ভোট পেয়ে সরকার যাব, অদক্ষতার কারণে সেই সরকারের পতন ঘটবে, আবার নতুন লোকজন আসবে, তারা আমরা ওই প্রমিস করেই যাব, কিন্তু প্রমিসের যে বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো, তো সেখানে একটা বলা যেতে পারে যে অবভিয়াসলি পলিটিশিয়ানরা তো জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আসছে, তো সব পলিটিশিয়ান যে দক্ষ এটা তো বলা মুশকিল। তো সেখানে আমি বলতে চাই যে মন্ত্রীদের ট্রেনিংয়েরও একটা সিস্টেম থাকতে হবে। যেন আমি আজকে যদি নৌবহন, যেমন বিমান মন্ত্রী, অমুক মন্ত্রী, যেটা খুব টেকনিক্যাল। নাও লেটস টেক এভিয়েশন। এভিয়েশন ইজ অ্যান ইন্টারন্যাশনাল কিন্তু একটা ঘটনা। তুমি বিমান চালাও বাংলাদেশে ঠিকই আছে, বাট ইট হ্যাজ টু কম্পিট উইথ আদার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। তো তারা কীভাবে চলছে, তাদের টেকনিক্যাল ফ্যাসিলিটি, তাদের মেইনটেনেন্স ফ্যাসিলিটি। লেটস টেক দ্য কেস অফ দুবাই অ্যাজ অ্যান এয়ারপোর্ট। দুবাই শুরু করলো, আমরা যারা অনেক আগে ট্রাভেল করি, আমার মনে আছে দুবাই এয়ারপোর্টে যখন যেতাম, প্লেন থেকে নামলে একটা গরম হাওয়া মুখের মধ্যে। এমনিতেও তো দুবাইয়ের স্বাধীনতার ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস প্রায় সমান বয়স, 55 বছরের মতো। হ্যাঁ হ্যাঁ। তো লুক এট দেয়ার সাকসেস, এবং সাকসেসের ইটা কি, মানে মূল কারণটা কি? ম্যানেজমেন্ট কিভাবে করছে। যদিও এটা এমিরেটস রাজা তাতা থাকে, তারা কিন্তু পুরো এয়ারপোর্টের ম্যানেজমেন্টটাকে দক্ষদের হাতে তুলে দিছে। দে আর জাস্ট মনিটরিং, বাট দে আর নট ইন্টারফিয়ারিং। আমার দেখো বিমান, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এমিরেটস ওয়াজ বর্ন ইন 1985। তুমি চিন্তা করো, আমাদের অনেক পরে। আর বিমান যে আমরা করেছি ফ্রম পিআইএ তো কিছু একটা দক্ষতা ছিল, যেটা 72 সালে আবার শুরু হয়েছে। হ্যাঁ। তো কোথায় আজকে এমিরেটস পৌঁছেছে অ্যাজ অ্যান এয়ারলাইন্স, কোথায় দুবাই পৌঁছেছে অ্যাজ এ এয়ারপোর্ট, আর কোথায় আমরা আছি। এই যে চিন্তাটা যে রানিং এ গভর্নমেন্ট ইজ নট জাস্ট মানে পপুলিজম না। তুমি ভোটারের আস্থা অর্জন করছো, ভালো কথা, তারপরে তোমাকে ডেলিভার করতে হবে। এইখানেই আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের, আমাদের পলিটিক্যাল পার্টির কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি আমলাতন্ত্রের কথা বলছিলেন যে আমলাতন্ত্রের রাজনীতিকরণ হচ্ছে, আমলারা দলীয় আনুগত্য প্রকাশ করা বা দলের প্রতি আনুগত্য প্রকাশের একটা প্রতিযোগিতায় নেমে পড়ছেন। তাদের ওই একটা দক্ষভাবে কাজ করার বা সরকারের দায়িত্ব প্রতিপালনের জন্য তাদের উপরে যে সমস্ত কর্তব্য আসে সেগুলো করার ক্ষেত্রে ততটা নিষ্ঠা বজায় রাখে না, বা দল নিরপেক্ষভাবে কাজ করার চিন্তা করে না, প্রফেশনাল হিসেবে পেশাদার চিন্তা করে না, এবং এই চিন্তা না করে যে এটা তাদের অভিজ্ঞতা থেকে হয়েছে। ধরেন কোনো একটা মন্ত্রীর একটা সিদ্ধান্ত একটা সেক্রেটারি যদি কোনোভাবে অপোজ করে, নট নেসেসারিলি আউট অফ এনি আদার ইন্টেনশন, যে মাননীয় মন্ত্রী এটা আমার দৃষ্টিতে ঠিক হচ্ছে না, তো এটা যদি প্রফেশনালি নিত তাহলে সেক্রেটারি কিন্তু বলার সাহস পেত। বাট মন্ত্রী যদি এটাকে নেয় যে তুমি আমাকে তুমি সাবোটাজ করছো, এক দুইবার দেখার পরে তখন আর সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি ওই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মতামত দেয় না। তারা নিজেরাও রিয়েলাইজ করে যে আমি যত বেশি এই রুলিং পার্টির সঙ্গে থাকবো তত বেশি আমার প্রমোশন হবে। তো তাদের মানে আমলারাও সবাই মিনিস্টার হয়ে যায়, মিনিস্টার হয়ে গেছে, আপনি যা বলবেন সেটাই হবে। এবং আইন কিংবা বিধিতে কি আছে কিংবা সরকারি নিয়ম নীতি, প্রতিষ্ঠিত নিয়ম নীতি বছরের পর বছর ধরে যেগুলো হয়েছে সেগুলোর কথা চিন্তা করে না, বা সেগুলো মেনে চলে না, যেগুলো মেনে চলার কথা ছিল, এবং মেনে চলার কোনো ইনসেন্টিভও তারা পায় না, যে আমি মেনে চলার ফলে আই ওয়াজ রেকগনাইজড যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো। তো এইসব কারণে মন্ত্রীদের
পাবলিক সাপোর্ট আছে, আমি তাদের সম্মান জানাই, কিন্তু তাদের পোর্টফোলিওর দক্ষতা কম, আমাদের ব্যুরোক্রেসিকে আমরা পলিটিসাইজ করে ফেলছি এবং টেকনিক্যাল পিপলকে আমরা অত সম্মান দেই না, যার ফলে আমাদের গভর্নেন্স, আমি আজকে এই কথাটা বলতে চাচ্ছি যে আমি তো ধরো একটা স্বৈরাচারী সরকারকে সরিয়ে একটা ডেমোক্রেটিক সরকার এনেছি, একটা ভালো নির্বাচন হয়েছে, এই সরকারের ডেলিভারি ক্যাপাসিটিটা কি সেই সম্বন্ধে আমি কিন্তু খুব আশান্বিত হতে পারছি না। কেননা মন্ত্রীরা খুব পপুলিজমের কথা বলছেন, তাদের দক্ষতার সঙ্গে তাদের যে পোর্টফোলিও, তারা যে মিনিস্ট্রি পেয়েছেন, আমি আবার বলি এটা যে সবসময় সম্ভব তা না, কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর মুহূর্তেই অ্যাটলিস্ট 1 মাস 2 মাসের জন্য ওই মন্ত্রীকে একটা ট্রেনিং দেওয়া উচিত। এটা কি বিশেষ করে বিএনপির বর্তমান মন্ত্রিসভার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয় না, যে তারা দীর্ঘ 17 বছর ক্ষমতা কাঠামোর বাইরে ছিল এবং তাদের যারা দক্ষ মন্ত্রণালয় চালিয়েছেন অতীতে, তাদের অনেকেই অবসরে চলে গেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, বেঁচে নেই, এরকম সত্য কথা। অর্ধ ডজনের বেশি বোধহয় বেঁচে নেই যারা এখন অতীতে মন্ত্রিত্ব করেছেন। সুতরাং তাদের দিক থেকে একটা অভিজ্ঞতার ঘাটতি রয়ে গেছে। এইটা কি একটা বাড়তি চ্যালেঞ্জ? হ্যাঁ, এটা বাড়তি চ্যালেঞ্জ তো বটেই, তবে এটা ধরো এক ঘটনা, কিন্তু আমাদের যদি আমরা ডেমোক্রেসি চলতে থাকে, আমরা ধরে নেই প্রত্যেক 5 বছর পর পর নতুন নির্বাচনে আগের সরকার পুনর্নির্বাচিত হতে পারে বা নতুন আসতে পারে, কিন্তু ইটস দ্য মাইন্ডসেট আই এম টকিং অ্যাবাউট, যে রানিং এ কান্ট্রি ইজ নো লঙ্গার খুব একটা সহজ কাজ, বিকজ দেশ কমপ্লিকেটেড হয়েছে। আমি চিন্তা করো, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন আমাদের 7.5 কোটি লোক, এখন আমাদের 18 কোটি লোক, একই আয়তন আমাদের দেশের, হ্যাঁ, একই মানে ওয়াটার সাপ্লাই, এটা সব মিলে। তো এই ম্যানেজমেন্টই তো বিরাট ব্যাপার। রানিং এ সিটি, আমরা যখন ছোটোবেলায় ঢাকায় বড় হয়েছি, ঢাকার সব রাস্তায় খুব সুন্দর মনে হতো। আমরা যদি, আপনি সরকার পরিচালনার কথা বলছেন, যে সরকার পরিচালনায় যে শাসন কাজের যে ব্যাপারটা, আমি সুশাসন কথাটা যদি নাও ব্যবহার করি, শাসন কাজ যথাযথভাবে পরিচালনার যে বিষয়টা, সেটা তো বিরোধী দলেরও একটা শেখার বিষয় আছে। যদি পার্লামেন্ট ঠিক মতো কাজ করে, অর্থাৎ একটা কার্যকর সংসদ থাকলে সেখানে বিরোধী দলের সরকারের প্রত্যেকটা কাজে নজরদারি করা এবং সেটা থেকে শেখা, সেটার বিকল্প কি ভালো হতে পারত সেটা বলা, এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র যেমন শক্তিশালী হয়, বিরোধী দলও পরবর্তীতে সরকার পরিচালনার যোগ্যতা অর্জন করে, দক্ষতা অর্জন করে। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরো বিদেশের একটা কনসেপ্ট আছে শ্যাডো গভর্নমেন্ট। শ্যাডো গভর্নমেন্ট ব্রিটেনের আছে, যেমন তারা কি, যে ভবিষ্যতে অপোজিশন যখন ইলেক্টেড হয়ে আসবে, যে এডুকেশন মিনিস্টার হবে, যে মন্ত্রণালয় পাবে, সে অলরেডি একটা শ্যাডো ক্যাবিনেটে সে ওইটা সদস্য, তার মানে তুমি অলরেডি শিক্ষা দিচ্ছ। আরেকটা কথা হলো যে আমি তো মন্ত্রীদের কোনো সময় ট্রেনিংয়ের কথা শুনি না। এভরিবডি নিডস ট্রেনিং টু রিফ্রেশ ইউর ট্যালেন্ট। তো আমি মনে করি যে এই মানসিকতা আসা উচিত, এবং মন্ত্রীরা জনগণের প্রতিনিধি অবশ্যই, এবং তাদেরকে সম্মান আমি করবই করব, কিন্তু তোমার মন্ত্রণালয় চালানোর। তাহলে কি আপনি বলবেন যে জিয়াউর রহমান যে ধরনের রাজনৈতিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলেন তার দলের নেতা কর্মী এমপি সবার জন্য, ঠিক একই ধরনের উদ্যোগ এই বর্তমান সরকারেরও নেওয়া উচিত বা বিএনপি নেতৃত্বে নেওয়া উচিত? আমি একই ধরনের বলবো না, আমি বলবো আরো আধুনিক। আধুনিক বটেই, কারণ এখন বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে যে সাহারা খাতুন, হ্যাঁ, উনি আওয়ামী লীগের হোম মিনিস্টার ছিলেন, তো ওনার ব্যর্থতার কারণে ওনাকে করে গেল কি টেলিকমিউনিকেশন মিনিস্টার, এবং আমরা স্বরাষ্ট্রে ব্যর্থ বলে টেলিযোগাযোগে দেওয়া হলো। টেলিকমিউনিকেশন, তুমি চিন্তা করো, প্রত্যেক দিন যেটার নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে। We have to understand the fact that running a government is a far more challenging, it is more complex and it is more scientific. Management একটা কনসেপ্টের ব্যাপার আছে, যে how do you manage your department, your institution. আমি ডেইলি স্টারের হাউ ডু আই ম্যানেজ দ্য নিউজ পেপার, একটা তো হলো সাংবাদিকের স্বাধীনতা, সংবাদপত্র এবং সাংবাদিকদের অধিকার, বাট ইনস্টিটিউশনটাকে কীভাবে ম্যানেজ করছি। তো
এই ম্যানেজমেন্ট কনসেপ্টটা আমাদের সবখানে আসতে হবে। আমি খুব সিরিয়াসলি এটা বলছি, বিকজ আমার দুশ্চিন্তার অনেক কারণ হলো, অনেক কারণের মধ্যে একটা খুবই জরুরি কারণ হচ্ছে যে ডু উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট গভর্নেন্স ইন দ্য নট ইন দ্য লিগ্যাল সেন্স, যে গভর্নেন্স আমি আইনের মতন চলছি, গভর্নমেন্ট আমি এটা অ্যাকাউন্টেবিলিটি দেখাচ্ছি, বাট ম্যানেজমেন্ট। এখন এখানে তো একটা যুক্তি আসতে পারে যে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগ করেছেন, যাদের মোটামুটি ধারণা করা হয় যে বিশেষজ্ঞ জ্ঞান কিছু না কিছু আছে। যেমন যদি বলি পরিকল্পনা বা অর্থ মন্ত্রণালয়ের কথা, একজন অর্থনীতিবিদকেই সেখানে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। যদি বলি আইটির কথা, টেলিযোগাযোগ বা তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ একজন লোককে সেখানে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এরকম কিছু কিছু পদক্ষেপ সব মন্ত্রণালয়ের না, কয়েকটা মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা কি কোনো সহায়ক হচ্ছে বা? আচ্ছা, সহায়ক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী আছে, তা আবার তার স্টেট মিনিস্টার আছে, সেখানে অ্যাডভাইজার আছে, এবং তারা একটা টিম হিসাবে কাজ না করে, আমরা যেটা খবরের সাংবাদিক হিসেবে খোঁজ পাচ্ছি যে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে গেছে, এবং কে প্রধানমন্ত্রীর সবচেয়ে নিকটে তার ওখানে ক্ষমতা বেশি। মন্ত্রী বা ডেপুটি মন্ত্রী বা অ্যাডভাইজার সেভাবে না। তো প্রধানমন্ত্রী হয়তো নিয়োগ দিয়েছেন যে এরা তিনজন মিলে ওই ডিপার্টমেন্ট চালাবে, আর বাস্তবে হয়ে যাচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন, তাদের মধ্যে ইনফ্লুয়েন্স পেডলিং। তো এটা তো আরো কাজ তো হচ্ছেই না, আরো বিপদ ঘটছে, বিকজ ব্যুরোক্রেটটা কি দেখে যে ও মাই গড, আমি কাকে শুনবো? মন্ত্রীর চাইতে তো অমুকের পাওয়ার বেশি, অমুকের চাইতে তো অ্যাডভাইজারের পাওয়ার বেশি, তো আমি তার কথাই শুনি। তখন দেখা যায় যে মন্ত্রী আইসোলেটেড হয়ে যাচ্ছে, সে একদিকে চলে যাচ্ছে। তো দেখেন, প্রথমে তো আমি বললাম যে মন্ত্রীর সায়েন্টিফিক অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল, আর এখানে আমি আরও দুইজনকে দিয়ে ওখানে আরও জটিলতা সৃষ্টি করলাম। তো তাহলে কিভাবে একটা সুষ্ঠু সরকার পরিচালিত হবে? তাহলে সরকারের করণীয় কি? দ্রুত এই মন্ত্রণালয়গুলোর পারফরমেন্স একটা রিভিউ করা। প্রথমে আমি মনে করি যে মানে প্রাইম মিনিস্টার অফকোর্স ইজ দ্য লিডার, কিন্তু তাকে দক্ষ ব্যক্তিদের দিয়ে তাদেরকে অটোনোমাস করে দেওয়া উচিত, যে তোমাকে এই দায়িত্ব দিলাম, তুমি করবে, কিন্তু আই উইল মনিটর ইউ এভরি 3 মান্থস বা 2 মান্থস, আমি কিন্তু একটা অ্যাসেসমেন্ট করব। কিন্তু ওই মন্ত্রীকে একটা স্বাধীনতা দিয়ে তাকে দিতে হবে এবং তাকে মনিটর করতে হবে। প্রত্যেকটা ইস্যুতে গিয়ে দৌড় দিয়ে আমি প্রধানমন্ত্রীর আগে অনুমতি নিয়ে আমি পরে কাজটা করব, এইভাবে গভর্নেন্স একটা সরকার চলবে না। আর বিশেষ করে বাংলাদেশের মতন একটা দেশ, প্লিজ আমরা যেন এক মুহূর্তের জন্য ভুলে না যাই যে বাংলাদেশকে পরিচালিত করা কঠিন কাজ, বিকজ এখানে আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, হিউজ পপুলেশন আছে, আমাদের জায়গা সীমিত, আমাদের অনেক প্রাকৃতিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সো রানিং এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ কোয়াইট এ চ্যালেঞ্জ। আর এখানে আমি একটা কথা বলি যে আমি যখন আওয়ামী লীগ সরকার ছিল, আমি একদিন শিরিন শারমিন স্পিকারকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আমার তো মনে পড়ছে না যে আপনি টেনিওরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো বিশেষ পার্লামেন্টারি সেশন হয়েছে। আমরা বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ উইথ সাচ এ হিউজ পপুলেশন। আমাদের কোস্টাল এরিয়াতে বলতেছে যে 14% 15% ল্যান্ড লস হবে, আর লবণাক্ততা আরো আসবে, এসে গেছে অলরেডি, আমরা রিপোর্ট করেছি। আর এটা নিয়ে আমার পার্লামেন্টে কোনো সেশন হয়নি। হাউ ক্যান দ্যাট বি? বাট এটা বাস্তব সত্য। এখন আপনি সম্পদের সীমাবদ্ধতার কথা বলেছেন, আমি সে প্রসঙ্গে একটু পরে যাব। তার আগে একটু সংসদের কথাটা বলি। সংসদের মধ্যে আমরা কি দেখছি? সংসদে মন্ত্রণালয়গুলোর প্রত্যেকটার যে স্ট্যান্ডিং কমিটি হওয়া দরকার, সেটা এখনও সবগুলোতে হয়নি, কয়েকটা মাত্র হয়েছে। 5 মাস তো চলে গেল, দেরি হয়ে যাচ্ছে না? কারণ একটা দক্ষ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা যদি কার্যকর করতে হয়, মন্ত্রীরা যাতে সংসদের কাছে জবাবদিহি করেন এবং মন্ত্রণালয়গুলোতে যথাযথভাবে নীতি প্রণীত হয় এবং সেগুলো বাস্তবায়িত হয়, সেগুলো দেখভাল করার জন্যে বিরোধী দল যাতে আরও বেশি যুক্ত হতে পারে, সেই ব্যবস্থাটাতে একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেটা কি এটা চিন্তার বিষয়? অবশ্যই চিন্তার বিষয়, বিকজ আমরা তো চাই পার্লামেন্ট টু বিকাম দ্য সেন্টার
অফ ডেমোক্রেসি। তাহলে কি দাঁড়াচ্ছে যে পার্লামেন্ট হচ্ছে জনপ্রতিনিধিদের একটা জায়গা। তো সেখানে জনপ্রতিনিধিরা কথা বলবেন, হ্যাঁ মাইনরিটি হয়ে তারা অপোজিশনে, মেজরিটি হয়ে তারা ক্ষমতায়, কিন্তু সবাই তো মানে জনপ্রতিনিধি। তো সেখানেও এমপিরাও আমার মনে হয় যথেষ্ট সচেতন না, যে তারা যখন একটা স্ট্যান্ডিং কমিটির সদস্য হচ্ছেন, সে অন এডুকেশন, অন টেকনোলজি, তাদেরও যে দক্ষতা দরকার, আরেকটা সেই দক্ষতা এমপিরা করছেন না, এবং সেই দক্ষতার দিকে পার্টিরাও পাঠাচ্ছেন। আমি মনে করি অপোজিশন পার্টিরও একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার যেসব এমপিরা বিভিন্ন ইয়েতে স্ট্যান্ডিং কমিটিতে যাবে, তাদেরকে আমরা ওই বিষয়ে দিব, মানে প্রশিক্ষণ দেব। আরেকটা কথা হচ্ছে আমাদের দেশের অপোজিশন আর রুলিং পার্টির মধ্যে একটা অলমোস্ট লাইক একটা কী বলবো, একটা মাইন্ডসেট এমন গভীরভাবে হয়েছে যে অপোজিশন সবসময় বলবে যে সরকার যাই করুক আমাকে বিরোধিতা করতেই হবে, সেটাই আমার নৈতিক দায়িত্ব, এবং বিরোধিতাটা বাইরেও দেখাতে হবে এবং রাস্তায় যেতে হবে। এবং সেটা আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার হয়েছে, তুমি তাদেরকে একটু সময় দাও। এই যে পপুলিজমের সঙ্গে পলিটিক্সের যে একটা সংযোগ হচ্ছে এখন, যে আমি পলিটিক্সটা তো খুব রেসপন্সিবল একটা ব্যাপার, আর পপুলিজম ইজ নট এ ভেরি রেসপন্সিবল। আপনি খুব চটকদার কথা বলে আপনি জনগণের একটা মাইন্ডে একটা সৃষ্টি করছেন, একটা চিন্তা সৃষ্টি করছেন, একটা কনফিউশনের সৃষ্টি করছেন, এবং এটার অ্যাডভান্টেজ পলিটিশিয়ানরা নিচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ একটা সুযোগ পেয়েছে। আমরা অতীতে দেখেছি অপোজিশনের বেশি ক্ষমতা বা তাদেরকে অধিকার দেওয়া হতো না। এখন উই হ্যাভ এ পাওয়ারফুল অপোজিশন, উই হ্যাভ এ পাওয়ারফুল রুলিং পার্টি, তাদের মধ্যে একটা ম্যাচিওরড পলিটিক্যাল ডায়ালগ, এবং প্রত্যেকটা ইস্যুতে আসো না পার্লামেন্টে আমাকে করো, তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাকে প্রতিহত করো অথবা সাহায্য করো। প্রত্যেকটা ইস্যুতে আমি মনে করি অপোজিশন পার্টির একটা বিরাট রোল আছে, এবং পার্লামেন্ট যদি সত্যি সত্যি সেন্টার অফ আওয়ার পলিটিক্স হয় এবং হওয়া উচিত এবং আমরা চাই, তাহলে রুলিং পার্টির এমপিদেরও যেমন দক্ষতা অর্জন করবে, অপোজিশনেরও ওই মাইন্ডসেট থেকে সরে এসে যে আমার দায়িত্ব হচ্ছে খালি সরকারকে সমালোচনা করা, যুক্তিগত হোক আর না হোক, সেখান থেকে সরে আসা, আর সমালোচনা করার সঙ্গে সঙ্গে একটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়া, যে তুমি এইটা করেছো সরকার, এটা আমরা মনে করি দেশের জন্য ভালো না, এই দেখো আমরা এই প্রস্তাব দিচ্ছি। এবং এইখানে কমিটিগুলো হলে তো কমিটিগুলোতে নিয়মিত শুনানির ব্যবস্থা হতে পারে, যাতে বিশেষজ্ঞ সাধারণ নাগরিক তাদেরকেও ডেকে নিয়ে এসে তাদের বক্তব্য শোনা এবং অভিজ্ঞতা বিনিময় হতে পারে। বিতর্কের ওটা তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই কমিটিগুলো। খুবই, তুমি একটা ভালো কথা বলো। কিন্তু সেই কমিটিগুলো গঠনের ব্যাপারে বিরোধী দলের দিক থেকেও কিন্তু কোনো দাবি উঠছে যে দ্রুত শেষ করেন কমিটি গঠন, সেটাও কিন্তু দেখা গেল না। আমরা আশা করি যে খুব দ্রুত যদি এই সব পক্ষ থেকে এই তাগিদটা অনুভব করে এবং কমিটিগুলো গঠিত হয়, তাহলে হয়তো আমরা কিছু ভালো কিছু পেতে পারি। সেটা আমিও একমত তোমার সঙ্গে, যে কমিটিগুলো যত তাড়াতাড়ি সম্ভব, এবং যেগুলো হয়েছে তারাও সেই সেশন শুরু করেছে কি করে নাই সেটা আমরা সঠিকভাবে জানি না, কিন্তু দ্য হোল গভর্নেন্স প্রসেসের মধ্যে যেমন জনপ্রতিনিধিত্ব প্রাধান্য পাবে, একইভাবে নলেজ বেসড, টেকনোলজি বেসড চিন্তা আমাদের মধ্যে আসতে হবে, এবং এইটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বিকজ আমাদের দেশে যেটা বললাম যে এত সমস্যা, ডেভেলপমেন্টাল ইস্যুস আছে, যে এখানে সায়েন্সের একটা বিরাট একটা প্রভাব থাকতে হবে, বিকজ দে আর গিভিং আস অপরচুনিটি, দে আর গিভিং আস চান্স। যেমন ধরো টেকনোলজি, এই যে তোমার ইন্টারনেটের ব্যবহার করে আমরা এডুকেশনে, আমরা শিক্ষাতে এমন পদক্ষেপ নিতে পারি। এআই আসতেছে, এআই যেমন আমাদেরকে করতে পারে, মানে ডমিনেট করতে পারে, অন্যভাবে আমাদেরকে হেল্প করতে পারে। সো এই আইটি, ইন্টারনেট এবং এআই এর মাধ্যমে আমাদের যেটা অনেক দিনের স্বপ্ন, যে সার্বজনীন শিক্ষা এবং আধুনিক শিক্ষা, যে শিক্ষা মানে একদম প্রয়োজনের সঙ্গে সঙ্গে এই ক্যারিকুলাম রিনোভেট হবে, এটাকে নতুনভাবে পাবো, এটার সম্ভাবনা কিন্তু বিরাট আমাদের এখন সামনে। আপনি সম্পদের সীমাবদ্ধতার কথা কিছুক্ষণ আগে বলেছিলেন, আপনার কলামের মধ্যেও কিন্তু আছে যে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং হতে যাচ্ছে আরও অনিশ্চয়তার কারণে, বিশেষ করে ইরানে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের পরে যে যুদ্ধটা শুরু হয়েছিল, সেই যুদ্ধ অব্যাহত থাকায় একটা
বড় ধরনের বৈশ্বিক সংকট তৈরি হয়েছে এবং তার প্রভাব আমাদের উপরে পড়ছে, যদিও আমাদের কোনো দোষ নেই, দোষটা আমরা এই যুদ্ধে ইনভলভমেন্টও নাই, কিচ্ছু নেই। জড়িতও না। হ্যাঁ, এটা কিভাবে বলবেন আপনি? এটা তো ধরেন এই সরকার নির্বাচিত হয়েছে, তারা তো যুদ্ধের কথা জানতো না, ভাবে নাই, এক্সপেক্টও করে নাই। তো তারা যে সম্মুখীন হচ্ছে, যেমন ধরেন এই গত কয়েক সপ্তাহে বোধ হয় আমাদের $3 বিলিয়ন $300 কোটি $300 কোটি পে করতে হয়েছে বাড়তি শুধু প্রয়োজনে জ্বালানি কেনার জন্য, বা জ্বালানি তো খাতে। এই সম্পদটা কোত্থেকে আসলো? এটা কি অপোজিশন বুঝবে না? তারা কি এখানে সরকারের একটা সাহায্য করবে না? কিন্তু অপোজিশন বলে দিয়েছে যে তারা রাস্তায় নামবে, কেননা সব মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। মূল্য বৃদ্ধি রোধ যদি সরকারের কারণে হয়ে থাকে তাহলে সেটা এক্সপোজ করো, এবং আমরা মিডিয়াতে একদম প্রস্তুত আছি এগুলোকে এক্সপোজ করার। বাট এটা যদি যুদ্ধের কারণে হয়ে থাকে, আন্তর্জাতিক ইকোনমিক কারণে হয়ে থাকে, তাহলে সরকারের সাহায্য করো। তাহলে চিন্তা করা দরকার যে কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি। এবং সেজন্য যদি কৃচ্ছ্রতা সাধন দরকার হয়, কোথাও কোথাও খরচ কমানোর দরকার হয়, কোথায় খরচ কমানো যায় সেগুলো চিহ্নিত করায় আলাপ আলোচনা করা দরকার। এবং সেখানে যদি অপোজিশন একটা খুব সায়েন্টিফিক একটা ভিউ নেয়, তাহলে সরকারও কিন্তু এটাকে ওয়েলকাম করবে, এবং সরকার তখন দেশ পরিচালনার ক্ষেত্রে আরও একটু বলিষ্ঠ হবে। তো এইখানেই যে আমি একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস থেকে অ্যাডভান্টেজ নিয়ে আমি সরকারকে আরও দুর্বল করব, একটা মানসিকতা। একটা হলো যে না, এটার জন্য আমার সরকার দায়ী না, এবং আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হলে আমাদের এখানে যৌথভাবে কাজ করতে হবে। সেই যে ম্যাচিওরড পলিটিক্স ইন এ পার্লামেন্টারি সিস্টেম, আমার মনে হয় এটা খুবই প্রয়োজন বর্তমানে। আমরা তো দেখলাম যে গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে, গ্যাস পাওয়া যায়নি বলে, এবং বিদ্যুতের স্বল্পতার কারণে অনেক জায়গার কলকারখানা বন্ধ রাখতে হয়েছে, লোকজন শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে। এটা তো একটা এর প্রভাব আমরা আর কিছুদিন পরেই হয়তো বুঝতে পারবো। মধ্যপ্রাচ্যে চাকরি যারা করতে যেতেন সেইটার বাজারটা সংকুচিত হয়ে গেছে, নতুন কোনো কর্মসংস্থান ওখানে হচ্ছে না। ফলে আমাদের রেমিটেন্সও কমে যাচ্ছে, রপ্তানি করা যাচ্ছে না, কারণ রপ্তানির খরচও বেড়েছে। সব মিলিয়ে তো এটা একটা সর্বগ্রাসী অর্থনৈতিক সংকট বলা যায়। অবশ্যই খুবই খুবই সিরিয়াস সংকট, এবং সেখানে আমাদের সমস্ত রাজনৈতিক রাজনৈতিক যে ফোর্সেসগুলো আছে তাদের একটা কমন একটা ভিশন আনতে হবে বাংলাদেশ রূপে। টেকনিক্যাল নলেজ যারা রাখেন তাদেরকে সংঘবর্ধিত করতে হবে, এবং মিডিয়াতে তো আমরা টোটালি কমিটেড দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে। সো দিস ইজ দ্য মোমেন্ট যেখানে এইখানে তাহলে এখন একটা খুব জরুরি বিষয় হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা। এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে পার্লামেন্টটা এফেক্টিভ হওয়া, কার্যকর গণতন্ত্র। তাহলেই কেবলমাত্র এই যে বড় ধরনের আর্থিক সংকটের ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে সেটা মোকাবেলা করা সম্ভব হবে। এবং সেখানে আমি যখন নির্বাচিত পার্লামেন্ট পেয়েছি, আমি রাস্তায় কেন নামবো? আমি যদি দেখি যে হ্যাঁ, পার্লামেন্টে সরকারি দল কথা বলতে দিচ্ছে না, তাদেরকে কোনো রকম তাদের প্রস্তাব গ্রহণ তো করছি না, প্রস্তাবটা দিতেও দিচ্ছে না, তখন আমি বুঝতে পারি। তো সেখানেও তারা কিন্তু যখনই পার্লামেন্ট ফেল করে তার রোল প্লে, অপোজিশন কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে সমস্ত জাতিকে জানাতে পারে, এবং আমরা তো একদম প্রস্তুত সেই ধরনের প্রেস কনফারেন্সকে করা। এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, অনেকভাবে জনগণের কাছে যায়। আমি কেন রাস্তায় নামবো এই মুহূর্তে নির্বাচিত সরকার এবং নির্বাচিত অপোজিশন থাকার সময়? উল্টো দিকে কি কথা বলা যাবে যে সরকারেরও আরেকটু দায়িত্বশীল হওয়া, আরেকটু উদার হওয়া দরকার, যে বিরোধী কণ্ঠগুলোকে যেন তারা আস্থায় নেয় এবং আলোচনার অব্যাহত রাখে, যে কোনোভাবে আলোচনার চেষ্টা করে। অবশ্যই, এবং আমি মনে করি এটা খুবই একটা ম্যাচিওর চিন্তা হবে। এবং ইন এ ওয়ে, যেহেতু মেজরিটি এবং তারাই সরকার গঠন করছে, রেসপন্সিবিলিটির ক্ষেত্রেও তারা কিন্তু অপোজিশনের চাইতে আরও অনেক বড় রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ে। সো অবশ্যই
আমি এই কথাটা খুবই সাগ্রহে গ্রহণ করলাম যে সরকারের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ক্ষেত্রে অপোজিশনের কাছে বলা যে এইটা আমাদের চিন্তা, আসুন আলাপ করি, পার্লামেন্টে তাদেরকে সুযোগ দেওয়া বলার, এবং সত্যিকার অর্থে পার্লামেন্টটাকে একটা কার্যকরী মানে রাষ্ট্রীয় চিন্তা, আমাদের পলিসি অপশনস, আমরা কোন দিকে এগোবো, এটার জন্য একটা সেন্ট্রাল একটা প্ল্যাটফর্ম, একটা ইনস্টিটিউশন আমরা করতে পারি, এবং সেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজনীয়। এবং বোথ আমি মনে করি সরকারি দল এবং অপোজিশনকে এটা সাহায্য করবে। আমাদের এই আলোচনায় আমরা যে নজর দিলাম সংসদটা যাতে কার্যকর হয় এবং কার্যকর সংসদে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে অর্থনীতির এই ঝড়ঝাপটা যাতে আমরা মোকাবেলা করতে পারি, সেই দিকটাতে আমরা রাজনীতিকরা নজর দেবেন, সরকার এবং বিরোধী দল সবাই। সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা এই অনুষ্ঠান শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।